ঈশানের ঠোঁটের উৎস স্পর্শে আইজা হালকা কেঁপে উঠল। শুকনো ঢোক গেলে তাকালো ঈশানের দিকে। ঈশান আবার বলে উঠল, কিরে বলছিস না কেন? এত সুন্দর করে সেজেছিস কেন? আইজা লজ্জা পেতে আমতা আমতা করে বলে উঠল, কই সেজেছি? ঈশান আইজার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, ভয় পাচ্ছিস? আইজা মাথা নাড়িয়ে বলল, না। তাহলে আমার রাগ দেখে ওইখান থেকে সরে এলি কেন? আইজা ঈশানকে ধাক্কা দিয়ে সরে বলল, শরতো আমাকে যেতে হবে। ঈশান সঙ্গে সঙ্গে বলে উঠল, পালাচ্ছিস কেন আমার থেকে? আমার সাথে কথা বলতে চাচ্ছিস না কেন? আইজা থমকে দাঁড়ালো। ঈশানের দিকে তাকিয়ে মাথা নত করে বলল, আমি তোমার আচরণ বুঝি না। তুমি এক এক সময় এক এক রকম ব্যক্তিত্ব নিয়ে আমার সামনে আসো। তুমি একবার রাগ করে দেখাও, আবার একইবার। আইজা থামলো। ঈশান কপাল কুঁচকিয়ে তাকিয়ে বলল, থামলি কেন বল? আবার একবার। আইজার নত মস্তিষ্ক নিয়ে বলল, আবার একবার মায়া দেখাও। ঈশান তখন আইজার কাছে এসে বলল, কেন মায়া দেখাই তা বুঝিস না? আইজা এক পা পিছনে বলল, না বুঝি না। কেন বুঝিস না? তোমার রাগ আমায় বুঝতে দেয় না। তোমার করা শাসন আমার মন ঘুরিয়ে দেয়, যার কারণে তোমার এই মায়া আমাকে এক এক সময় বড্ড কষ্ট দেয়। আমি বুঝি না তোমার এই রাগ, শাসন, মায়া। ঈশান আইজাকে যখন কিছু বলতে নেবে তখনই দরজায় কেউ ঠক ঠক শব্দ করে উঠল। দুজনই চমকে উঠল। ঈশান আইজাকে ইশারা করে চুপ থাকতে বলল। এরপরে নিজে হাই তুলে বলে উঠল, কে? বাহির থেকে কিছু বাক্য বেশি এলো। ভাইয়া, আমি ঈশিতা। ঈশান একটু বিরক্ত নিয়ে বলল, কি চাই? আসলে ভাইয়া তোমাকে বাহিরে ডাকছে। তুই যা, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি এসো। ঈশিতা চলে গেল। ঈশান আইজার দিকে তাকালো। আইজার চোখ মুখ রাগে লাল হয়ে গিয়েছে। ঈশান আইজার এই রাগে আগেও দেখেছে, বুঝেছে এই রাগ কিসের। ঈশান আইজার দিকে তাকিয়ে বলল, কিরে তুই এমন রেগে আছিস কেন? আমি তো এখন কোনো বকা দেইনি, তাহলে এমন ফুলে আছিস কেন? আইজা মুখ ফিরিয়ে নিয়ে বলল, কই ফুলে আছি? আমি তো স্বাভাবিকই আছি। ঈশান আইজাকে ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, তুই কি ঈশিতাকে দেখলেই জেলাস ফিল করিস? আইজা রাগ মিশ্রিত কণ্ঠে বলল, মানে? আমি কেন ওকে দেখে জেলাস ফিল করব? ওকে এমনি আমার ভালো লাগে না, আর তোমাকে নিচে ডাকছে, চলো। ঈশান মনে মনে বলল, তুই ভাঙবি তবুও মস্কাবি না। জেলাস ফিল করিস স্পষ্ট দেখতেই পেলাম, আর তুই বললি ওকে এমনিতেই ভালো লাগে না। শুধু দেখে যা, তোকে তোর মুখ দিয়ে এই কথা বলাবো। ঈশান হেসে বলল, চল। ঈশান আইজাকে ছেড়ে দিয়ে বিছানা থেকে ফোনটা নিয়ে দরজা খুলে চলে গেল। আইজাও পেছন পেছন চলে গেল। আইজা ঈশানের পেছন পেছন যেতে যেতে খেয়াল করলো ঈশানের পাঞ্জাবি আর তার শাড়ি প্রায় ম্যাচিং। আইজা অজান্তে মুস্কি হাসলো। ঈশান বাড়ি থেকে বের হওয়ার আগে আশেপাশে তাকিয়ে আইজাকে বলল, শোন। বলো। ঈশান আইজার দিকে এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুই ওই শাহাদাতের আশেপাশে থাকবি না, ওর থেকে দূরে থাকবি। আইজা কপালে ভাঁজ ফেলে বলল, কিন্তু কেন? ও তো। ঈশান চোখে রাঙিয়ে তাকালো আইজার দিকে, এরপর কড়া গলায় বলল, তোকে যা বলছি তাই করবি, এত কারণ জানতে চাস না। আইজা সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলে উঠল, ঠিক আছে তাই করব। আইজার উত্তর শুনে ঈশান হন হন করে বাইরে চলে গেল। আইজা ঈশানের যাওয়ার পানে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছে। বারবার ঈশানের দেওয়া ছোট চুম্মুটাই মনে পড়ছে। আইজা খুশি খুশি মন নিয়ে চললো বিয়ের প্রোগ্রামের দিকে। বরপক্ষের খাওয়া দাওয়া শেষ, এখন বিয়ে পড়ানো বাকি। আইজার মনটা একদিকে খুশি খুশি, তবে আরেকদিকে মনটা খুব খারাপ। তার বোন আজ চলে যাবে। একসাথে বড় হয়েছে, খেলাধুলা করেছে, আর সেই বোন চলে যাবে অন্যের ঘরে। প্রকৃতির নিয়মই এটা, না চাইলেও মেনে নিতে হবে। আইজা ফাইজার কাছে গেল, কিছুক্ষণ সবার সাথে হাসি তামাশা করলো। অবশ্যই বিয়ে বাড়ি বলে কথা, হাসি তামাশা হবেই তো। আইজাও তার কাজিনরা বেশ আড্ডা দিচ্ছে বরপক্ষের লোকজনের সাথে। আইজার বড় বোন যার সাথে বিয়ে হচ্ছে তার নাম সাদ্দাম মির্জা। ফাইজা ও সাদ্দাম দুজনই অ্যারেঞ্জ ম্যারেজ নয়, লাভ ম্যারেজ। ফাইজা আইজাকে ডাক দিল, আইজা শোনতো বোন। হ্যাঁ আপু বলো। একটু নিলয়কে ডাকতো, ওকে এখানে একটু দরকার। আচ্ছা আপু, ওকে ডেকে আনছি। আইজা আসতে নিবে, ঠিক তখনই তার দুলাভাই সাদ্দাম মস্করা করে বলে উঠল, শালিকা শুধু আজকের দিনই, এরপরই আর বোনের হুকুম শুনতে হবে না, তুমি মুক্ত। আইজা হেসে বলল, আমি তো মুক্ত হলাম, এখন থেকে আপনার মুক্তি নেই। আইজা তার দুলাভাইয়ের সাথে কথা বলে চলে গেল নিলয়কে খুঁজতে। হঠাৎ আইজাকে অচেনা এক পুরুষালী কণ্ঠে ডেকে উঠল, এই যে মিস আইজা, একটু দাঁড়ান তো। আইজা পেছন ফিরে তাকালো। তাকে যে ডাক দিয়েছে সে হলো সাদ্দামের ভাই আদনান। আইজা হালকা হেসে বলল, হ্যাঁ বলুন। আদনান আইজার দিকে এগিয়ে এসে বলল, কোথায় যাচ্ছ? এই আমার ফুফাতো ভাইকে ডাকতে। ও, তো একাই যাচ্ছ? আমাকেও তো সাথে নিয়ে যাও। আইজা অসম্যক জানিয়ে বলল, আপনি কেন আমার সাথে যাবে? আপনি এই বাড়ির মেহমান, আপনি এই দিকে গিয়ে বসুন, আমি ডেকে আসছি। এই বলে আইজা চলে যেতে নিবে, ঠিক তখনই আদনান বাদশাহপুরুষ বলে উঠল, মিস আইজা, তবে তোমাকে কিন্তু আজ খুব সুন্দর লাগছে। আইজা হাসার চেষ্টা করে বলল, থ্যাংক ইউ ভাইয়া, আমার এখন সময় নেই, আমি চললাম। আইজা চলে গেল। আদনান মিটমিটিয়ে হাসছে।
এই দৃশ্য আবার দূর থেকে একজোড়া চোখ দেখা গেল। ঈশান আদনানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে উঠল, শুধু বাড়ির মেহমান বলে কিচ্ছু বললাম না, না হলে তোর আজ খবর ছিল। সন্ধ্যার আগে আগে বিয়ের সব কাজ সম্পূর্ণ হলো। ফাইজা আর কিছুক্ষণ থাকবে, এরপরে চলে যাবে। আইজা ফাইজার কাছাকাছি রইল। বুক ছিঁড়ে কান্না আসছে আইজা, কিন্তু প্রকাশ করতে পারছে না। যতই হোক বোন তো, কত আদরে রাখতো আইজাকে। মাহমুদা চৌধুরীর প্যান্ডেল থেকে একটু দূরে একটা টেবিলে নিশ্চুপ হয়ে বসে আছেন আমিনা চৌধুরী ও সাদ্দামের বাবা আসাদ মির্জান তার দিকে এগিয়ে এলেন। মাহমুদা চৌধুরী দুজনকে দেখে দাঁড়ালেন। আমিনা চৌধুরী মাহমুদা চৌধুরীকে বললেন, মাহমুদা ফাইজাকে এখন নিয়ে যাবে, ফাইজা তোকে খুঁজছে। একই সাথে আসাদ মির্জান বলে উঠলেন, বেআইন আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ে আমার বাড়িতে খুব ভালোই থাকবে। আমার মেয়ে নেই, আজ থেকে ও আমার মেয়ে, আপনি মন খারাপ করবেন না। আমাদের সময় হয়ে গিয়েছে, এখন শুধু আপনারা অনুমতি পেলে ফাইজা কিনে চলে যাব। মাহমুদা চৌধুরী কেঁদে উঠলেন। আমিনা চৌধুরী মাহমুদা চৌধুরীকে সান্ত্বনা দিয়ে বললেন, দেখ এখন কি করবি, মেয়েকে তো হাসিমুখে বিদায় দিতে হবে বল। আর শুধুই তোর না, বাড়ির সবারই একই কষ্ট হচ্ছে, আমারও কম হচ্ছে না। এখন চল, ওনারা এখন ফাইজাকে নিয়ে যাবি, তোকে যেতে হবে ওইখানে। মাহমুদা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন, চল। বিদায়ের পালা শেষ। ফাইজা গাড়িতে উঠে বসলো। যাওয়ার আগে ফাইজা একবার তাকালো, তার বাবার কাঁদো কাঁদো দৃষ্টিতে তাকালো। এরপরে আইজাকে বলল, আইজা বাবার খেয়াল রাখবি, এখন থেকে তোর দায়িত্ব এটা, বাবা যা বলবে তাই করবি। ঠিক আছে আপু, আমি বাবার খেয়াল রাখবো, আর তুমি দেখে থেকো, ওই বাড়িতে সবার সাথে মিলেমিশে থাকো। ফাইজা আরেকটা বার উকি দিয়ে তার বাবাকে দেখলো। ঈশান এসে ফাইজার সাথে কিছু কথা বলল। এরপর আসাদ মির্জান নওশাদ চৌধুরীকে বললেন, তাহলে বিয়াই আমরা রওনা হলাম, আর আপনারা কেউ ফাইজাকে নিয়ে চিন্তা করবেন না, ও আমার বাড়িতে মেয়ের মতোই থাকবে। নওশাদ চৌধুরী বললেন, দেখে শুনে রাখবেন আমার মেয়েটাকে। ভাই আপনাকে আর বেশি কিছু বলতে হবে না, ফাইজাকে আমি চিনি, ও কোনো ভুল করবে না, আর ভুল করলে আমি শুধরে নেব। বিদায় বেলা শেষে ফাইজাকে নিয়ে রওনা হয়ে গেল। বাড়ির সবাই একে একে বাড়ির ভিতরে চলে গেল। আইজা মন খারাপ করে স্টেজের ওই জায়গাটাই দাঁড়িয়ে রইল। এখানে তেমন কেউ নেই, শুধু আইজা একাই দাঁড়িয়ে আছে। এমন সময় আদনান হুট করে এসে দাঁড়ালো আইজার সামনে। আইজা একটু ঘাবড়ে গেল। এরপরে বলল, আপনি এখনো যাননি? আদনান হেসে বলল, না যাইনি, সবাই তো চলে গিয়েছে, আপনি এখানে কি করছেন? আদনান বলল, কেন যেন যেতে ইচ্ছে করছে না, শুধু তোমাকে বারবার দেখতে ইচ্ছে করছে, জানি না কেনই এই টান। আইজা গম্ভীর কণ্ঠে বলে উঠলো, কি বলছেন কি এগুলো? আপনাকে দেখতে ইচ্ছে করছে মানে? পাশ থেকে কেউ আদনানকে ডাকছে। তাই আদনান আর কথা না বাড়িয়ে আইজার হাতে ছোট একটা কাগজ দিয়ে বলল, তোমার আপু একটা লেটার রেখে গিয়েছিল, সেইটা নিতে ফিরে এসেছি, আর এটাই আমার নাম্বার, কল দিও। আর কালকেই তো রিসেপশন, সামনাসামনি দেখা হচ্ছে, আজ চললাম। আদনান চলে গেল। আইজার হাতে থাকা কাগজটার দিকে তাকালো। এখানে একটা নাম্বার লেখা আছে, যেটা আদনানের। আইজার কেন যেন নাম্বারটা দেখে কল দেওয়ার কোনো ইচ্ছে হচ্ছে না। হঠাৎ একটা পুরুষালী শক্তপোক্ত হাত আইজার হাতে নাম্বারটা ছো মেরে নিয়ে নিল। আইজা তরি ভেগে তাকালো সামনে, দেখলো ঈশান তার সামনে দাঁড়িয়ে রাগে হির হির করছে। আইজা ঈশানের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। মনে মনে বলে উঠলো, এখনই ওনার এখানে আসতে হলো, এখন আবার কি শাসন কপালে আছে আল্লাহই ভালো জানে। আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দিও, এখন ওনাকে সব বলে দিতে হবে, না হলে ওনার আরো রেগে যাবে। আইজা এই কথাগুলো মনে বলে বলেই ঈশানকে বলে উঠলো, ভাইয়া আসলে হয়েছে কি, আদনান ভাই আমাকে এই নাম্বারটা দিয়ে চলে গেল, বিশ্বাস করো আমি ইচ্ছে করে নেইনি এটা। ঈশান ভারী কণ্ঠে বলে উঠলো, আমি এত কিছু শুনতে চাই না, আমি শুধু শুনতে চাইছি তুই কি এই নাম্বারে কল দিবি? আইজা মাথার ডান বাম নাড়িয়ে বলে উঠলো, না না, আমি কল দেব কেন? ঈশান যেন কথা বলার একটা ফাঁক পেয়ে গেল, সাথে সাথে বলে উঠলো, কেন কল দিবি না বল? আইজা চুপচাপ দাঁড়িয়ে রইল। ঈশান মনে মনে বলে উঠলো, আইজা তুই শুধু একবার বল যে শান ভাই তুমি রাগ করবে বলে তোমার জন্য কল দিব না, শুধু একবার বলে দে আইজা। আইজা মিনিট 2 ভেবে বলল, আদনান ভাই আপুর দেবর হয়, আর এই দিকে উনি আমাদের বাড়ির অতিথি, ওনার নাম্বার দিয়েছে বলে কল দিব ভালো দেখবে না, উনি নাম্বার দিয়েছে বলে কল দিব ভালো দেখাবে না। ঈশান ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো। ভেবেছিল কি আর হলো কি। ঈশান আইজার দিকে তাকিয়ে বলল, ঠিক বলেছিস, কথা বলার দরকার নেই। এই বলে ঈশান কাগজটা ছিঁড়ে ফেলে দিয়ে বলল, এখন কি এখানে থাকবি নাকি ভিতরে যাবি?
আজ বিয়ে বাড়ি ছিল বলে কিচ্ছু বলিনি, এরপর যদি তোকে কোনো ছেলের আশেপাশে দেখি তখন তোকে মেরে ফেলবো। কথাটা শুনি আইজা মাথা নত করে মুচকি হাসলো। এরপরে ঈশানের দিকে কৌতূহল সর্বরূপ দৃষ্টি নিয়ে তাকে বলে উঠলো, আচ্ছা শান ভাইয়া, আমাকে অন্য ছেলের সাথে দেখলে তোমার কি জেলাস ফিল হয়? ঈশান গম্ভীর হয়ে বলল, না আমার কেন জেলাস ফিল হয় না, না আমার কোনো জেলাস ফিল হয় না। তাহলে আমাকে আজ অন্য ছেলের সাথে দেখে রেগে গিয়েছিলে কেন? আমি সব দেখেছি ভাইয়া। আমি যখন আদনান ভাইয়ের সাথে কথা বলছিলাম তুমি তখন দূর থেকে দেখে রেগে গিয়েছিলে, এখন তো রেগে আছো। ঈশান মনে মনে বলে উঠলো, যা শুনতে চাই তাই বলিস না, অন্য কথা বলে চেপে রাখিস। যেই দিন বলবি সেই দিন সব সুদে আসলে উসুল করব, দেখিনি। ঈশান আয়জার দিকে তাকিয়ে বলল, আমার কোনো জেলাস ফিল হয় না। তুই এই বাড়ির মেয়ে, তোকে কোনো ছেলে কিছু বললে আমার তো সেটা বাধা দিতে হবেই, বল। এখন বাড়ির ভিতরে চল। চলো। ঈশান দ্বিমত পেশন করে বলল, তুই যা, আমি কিছু কাজ করে আসছি। আয়জা কপালে ভাঁজ এনে বলল, এখন আবার কি কাজ করবি? সারাদিনই তো অনেক কাজ করেছ, এখন ভিতরে গিয়ে রেস্ট নাও, না হলে শরীর খারাপ হয়ে যাবে। ঈশান আয়জার দিকে তৎক্ষণাৎ দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমার জন্য তো চিন্তা হয় বুঝি? আয়জা ঈশানের চোখে চাহনি দেখে চোখ নামিয়ে আমতা আমতা করে বলে উঠল, না মানে তুমি সারাদিন কত কাজ করলে, এখন যদি আবারও কাজ করো তাহলে তো শরীর খারাপ হবে, তাই বলছিলাম আর কি। না মানে তুমি তো বাড়ি ছেলে, তোমার কাজ করতে করতে যদি শরীরটা খারাপ হয় সেটা নিয়ে আমি চিন্তা হবে। হয়েছে, তুই এখন ভিতরে যা, আমার কিচ্ছু হবে না। আয়জা এই কথাটা শুনে একটু রেগে গেল। তার কথা না শুনে ঈশান কিনা বলল, সে আর কাজ করবে, সে আরো কাজ করবে। এই বিষয়টা আয়জা মেনে নিতে পারলো না, মুখ ভার করে দাঁড়িয়ে রইল। এমন সময় ঈশিতা এলো দুজনের সামনে। আয়জা যেন তেল বেগুনে জ্বলে উঠলো। ঈশান আয়জাকে জ্বালানোর জন্যই যেন একটা কারণ পেয়ে গেল। তাই ঈশিতার দিকে তাকিয়ে হেসে উঠে বলল, ঈশিতা তুই এখানে? ঈশিতা ঈশানের পাশে দাঁড়িয়ে বলল, তোমাকে কোথাও দেখলাম না, তাই খুঁজতে এলাম। ও, তো কেন খুঁজছিলি? একটু কাজ আছে, চলো না। কোথায়? বাড়ির ভিতরে। ঈশান আয়জার দিকে এক নজর তাকালো। বেচারির মুখের দিকে তাকানোই যাচ্ছে না। ঈশিতা ঈশানকে তাড়া দিয়ে বলে উঠলো, কি হলো ভাইয়া, চলো না। চল। এই বলে ঈশান ঈশিতার সঙ্গে বাড়ির ভিতরে চলে গেল। আয়জার রাগে গটগট করতে করতে বাড়িতে ঢুকলো। সে যখন ঈশানকে পাই পাই করে বলল তখন ঈশান না করলো, আর যেই ঈশিতা বলল আর অমনি ঈশান তার কথায় বাড়িতে চলে গেল। সে যখন বলল তখন শুনলো না, আর ঈশিতা এক কথায় চলে গেল। কিভাবে পারলো ঈশান ভাই এটা করতে? এই আড়াতে আড়াতে আয়জা নিজের রুমে চলে এসে দরজা বন্ধ করে দিল। ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বিছানায় এসে বসলো। বেশ রেগে আছে আয়জা, রাগ প্রকাশ করতেই পারছে না। মনে মনে ভাবছে, ঈশিতা কি কাজের জন্য ঈশানকে ডেকেছে? তেমন তো কিছু কাজ থাকতেই পারে না এখন। ঈশিতা ঈশান ভাইয়াকে দিয়ে এমন কি কাজ করাতে পারে সেটা জানতে ইচ্ছে করছে আইজার। আইজা তৎক্ষণাৎ বিছানা থেকে নেমে রুমের বাইরে চলে গেল। ওপর থেকে নিচের ডাইনিং রুমে চোখ যেতেই দেখলো নিচে তার সব কাজিনরা বসে গল্প করছে। সাদাত আইজাকে দেখে মাত্রই হাই তুলে ডেকে উঠলো, আইজা নিচে আয়। আইজা ঈশানের রুমের দিকে না গিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলো। এখানে তার সব কাজিন বলতে তার খালাতো ভাই সাদাত, রাজ, ফুফাতো ভাই নীল আর মামাতো ভাই বোনরাই রয়েছে। সবার মধ্যে বড় সাদাত, রাজ আর নীল, আর সব কাজিনটাই ছোট। আইজা এখানে ঈশিতাকে দেখতে না পেয়ে চিন্তায় পড়ে গেল। ভাবতে লাগলো ঈশিতা ঈশানের সাথে কি এমন কথা বলছে। আইজা সবার কাছে আসতে নীলই নিজের পাশে জায়গা দেখিয়ে বলে উঠলো, আইজা আয় এখানে বস। আইজা শাহাদাতের সামনে দিয়ে নিলয়ের পাশে গিয়ে বসলো। নিলয় আইজাকে বলল, তুই এতক্ষণ কোথায় ছিলি? তোকে দেখতে পেলাম না, রুমে ছিলি? শাহাদাত আইজার দিকে ঘুরে বলল, শোন আমরা একটা প্ল্যান করেছি। আইজা বলল, কি প্ল্যান ভাইয়া? আমরা এই বিয়েটার পরে ঘুরতে যাব। অবশ্যই আমরা বলতে সব কাজিনরাই যাব। আবার কবে না কবে একসাথে হব কোনো ঠিকই নেই, তাই এই প্ল্যানটা। বিয়ের সব আচার অনুষ্ঠান শেষ হলেই সবাই মিলে ঠিক করব কোথায় যাওয়া যায়। আইজা সম্মিত জানিয়ে বলল, ঠিক আছে। পাশ থেকে রাত ছোট ছোট কাজিনদের উদ্দেশ্যে বলে উঠলো, এই তোরা এখন যে যার যার মতো ঘুমাতে যা, এখানে এখন বড়রা কথা বলবে। সাত, রাজ, নিলয় আর আইজা বাদে সবাই চলে গেল। হঠাৎ সাদাত সবার উদ্দেশ্যে বলে উঠলো, তবে তোরা যাই বলিস আজ কিন্তু সবার থেকে আইজাকে বেশ সুন্দর লাগছিল। রাস্তালে তাল মিলিয়ে বলল, সাদাত তুই অবশ্যই একটা ভালো কথা বলেছিস, আজ আইজাকে সত্যি সুন্দর লাগছিল। আইজা ওদের মুখে নিজের প্রশংসা শুনে ঈশানের কথাই মনে করলো। সবার আগে ঈশান তাকে সুন্দর বলেছিল। সবার মধ্যে আড্ডা বেশ ভালোই জমে উঠলো। আইজা বারবার এই দিক সেদিক তাকাচ্ছে, দেখছে ঈশান আর ঈশিতা আসছে নাকি। অনেকক্ষণ পরে ঈশান আর ঈশিতা হাসতে হাসতে বাড়ির ভিতরে ঢুকলো। এর মানে ওরা দুজন এতক্ষণ বাইরেই ছিল। আইজা দুজনের দিকে তাকালো না, অন্যদিকে তাকিয়ে রইলো। রাজ আড্ডার মাঝে দুজনকে ডাক দিল। ঈশান আর ঈশিতা সবার সাথে বসলো।
নিলয় দুজনকে বলল, তোরা দুজন কোথায় গিয়েছিলি? আম্মু যে রিংটা বানিতে দিয়েছিল সেটা হারিয়ে গিয়েছিল, সেটা আমি আর শান ভাইয়া দুজন মিলে খুঁজেছিলাম। নিলয় বলল, তারপর পেয়েছিস? পেয়েছি বলতে শান ভাইয়ার জন্যই পেয়েছি। প্রায় আধা ঘন্টায় খুঁজেছি দুজনই, ভাইয়া না থাকলে তো পেতামই না। থ্যাংক ইউ শান ভাইয়া। আয়জা যতই ঈশিতার নেকা নেকা কথা শুনছে ততই তার রাগ বেড়ে যাচ্ছে। এরই মাঝে ঈশানের দিকে একটা বার তাকালো না আয়জা। ঈশান ভাবছে আয়জা তার দিকে তাকাচ্ছে না কেন। আয়জা ধপ করে উঠে বসলো। শাহাদাত বলে উঠলো, কিরে তুই উঠছিস কেন? বস। আয়জা বলে উঠলো, আমার ঘুম পাচ্ছে। তাই কি আরেকটু বসে যা। না ভাইয়া, আর ভালো লাগছে না, টায়ার্ড লাগছে। তোমরা কথা বলো, আমি চলে যাচ্ছি। এই বলে আয়জা হন হন করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। ঈশান আয়জার যাওয়ার পানে তাকিয়ে রইল। রাগ তো অবশ্যই করেছে, তবে এবার একটু বেশি রাগ করেছে আয়জা। যাই বলুক যে ঈশিতাকে দেখে জেলাস ফিল করে না, কিন্তু করে তো। ঈশান চিন্তিত হয়ে গেল, ভেবে পাচ্ছে না এই রাগ কিভাবে ভাঙাবে। রাগটা তাকে ভাঙাতেই হবে, আর কোনো উপায় নেই। ঈশান অনেক ভাবাভাবির পরে রাজকে বলল, রাজ শোন তো। হ্যাঁ ভাইয়া বল। আমি একটু বাহিরে যাচ্ছি, তোমাকে একটু আমার সাথে যেতে হবে। আচ্ছা ভাইয়া চলো, আমি যাব তোমার সাথে। শাহাদাত ঈশানকে বলল, ভাইয়া কোথায় যাবে তোমরা? আমিও কি যাব তোমাদের সাথে? ঈশান হেসে উত্তর দিল, না তুমি থাকো, আমরা এই যাবো আর আসবো, বেশি দেরি হবে না। আচ্ছা, আর যদি প্রয়োজন হয় আমাকে কল দিও, আমি সাথে সাথে চলে যাব। ঈশান বাড়ির বাইরে গিয়ে নিজের গাড়ি বের করলো। এরপরেই রাজকে সাথে করে নিয়ে চলে গেল। ঈশান ঠিক করেছে আয়জার রাগ ভাঙাতে হলে ওর সামনে চকলেট নিয়ে যেতে হবে। শুনেছি মেয়েরা রাগ করলে চকলেট দিতে হয়, আর এছাড়া আর কোনো পথ সে দেখছে না। এখন রাত অনেকটাই, এখন অবশ্যই কোনো দোকান কিংবা কোনো শপ খোলা থাকবে না। অনেক খোঁজাখুঁজি করার পরই একটা দোকান খোলা পেয়েছে, তাও দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে। ঈশান সঙ্গে সঙ্গে গাড়ি পার্কিং করে গাড়ি থেকে নামলো। রাজ নামতে নিলে বাধা দিয়ে বলল, রাজ তুমি গাড়িতে থাকো, আমি আসছি। রাজ বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঈশান ইচ্ছে করে রাজকে সাথে নিল না, কারণ আয়জার ব্যাপারে সে কাউকে কিছুই জানাতে চায় না বা প্রয়োজনও মনে করে না। ঈশানের কাছে আয়জা খুবই পার্সোনাল চাই, সে আয়জার কথাগুলো কারোর সাথে শেয়ার করতে ইচ্ছুক নয়। ঈশান দৌড়ে এসে দোকানদারকে বলল, আঙ্কেল প্লিজ দোকানটা বন্ধ করবেন না, কোনো জায়গায় কোনো দোকান খোলা নেই, শুধু আপনার দোকানটাই খোলা পেলাম। প্লিজ আঙ্কেল দোকানটা একটু খোলা রাখুন, আমি কিছু নিতে চাই। মধ্যবয়স্ক দোকানদার লোকটা হালকা হাসিয়ে দিয়ে বলল, কি নিতে চাও? আঙ্কেল কিছু চকলেট নিতে চাই, আমার খুব প্রয়োজন। লোকটা দোকানে ঢুকতে ঢুকতেই মুখ রসিকতা নিয়ে বলে উঠল, বউ কি রাগ করেছে নাকি? ঈশান কপাল কুঁচকে বলে উঠল, আমি এখনো বিয়ে করিনি আঙ্কেল। লোকটা আর চোখে তাকিয়ে বলল, তাহলে প্রেমিকার জন্যই চকলেট নিচ্ছ নাকি? ঈশান বলল, যার জন্য নিচ্ছি তো, আপনি একটু তাড়াতাড়ি করুন না। লোকটা চকলেট গুলো প্যাক করে ঈশানের দিকে এগিয়ে দিল। ঈশান টাকাটা দিয়ে তাড়াতাড়ি করে চলে এলো দোকানের বাইরে। গাড়ির কাছে এসে ব্যাক সিটে চকলেট গুলো রেখে ড্রাইভিং সিটে উঠে বসলো। রাজ বলল, তোমার কাজ হয়েছে ভাইয়া? হয়েছে। আয়জা দরজাটা লাগিয়ে লাইটটা নিভিয়ে মাত্রই শুয়ে পড়লো, কিন্তু রাগের জন্য ঘুম আসছে না। ইচ্ছে করছে ঈশানকে বকতে মারতে। যতক্ষণ পর্যন্ত ঈশানকে ইচ্ছে মতো কিছু না বলছে ততক্ষণ পর্যন্ত তার এই রাগ কমবেই না বকি। মাঝরাতে অনিকা সবেমাত্র ঘুমিয়ে পড়লো। এই সময় বাইরে থেকে কিছু একটা আওয়াজ পেয়ে জেগে উঠলো। ভালোভাবে বুঝতে পারলো কেউ তার দরজা ধাক্কাচ্ছে, খুব বেশি একটা জোরে না, আস্তে আস্তে ধাক্কাচ্ছে। আয়জা পরক্ষণে বুঝে গেল ঈশান ছাড়া কেউ নয় এটা। এই ছাড়া এত রাতে কারো সাহস নেই এইখানে আসার। আয়জা কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুয়ে পড়লো। বাহির থেকে ঈশানের মেজাজ খারাপ হয়ে উঠছে। সে কখন থেকে দরজা ধাক্কাচ্ছে কিন্তু কোনোই উত্তর পাচ্ছে না। এখন বাড়িতে যদি মানুষ না থাকতো তাহলে আজ লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলতো। আয়জা শুয়ে পড়েই যেন অস্তিত্ব রয়েছে। ঈশানকে এমন অপেক্ষা করতে তার কেমন একটা বিবেকে বাজছে, কিন্তু এটা তার প্রাপ্য। বাহিরে দাঁড়িয়ে ডাকতে থাকুক। কিছুক্ষণ যেতে আয়জা আর থাকতে পারলো না। মিনিট 2 পরে বিছানা থেকে উঠে দরজার পাশে গিয়ে দাঁড়ালো। দরজা না খুলে বলে উঠলো, কে? বাহির থেকে ঈশান দাঁতে দাঁত চেপে বলল, শয়তান মহিলা দরজা খোল। আয়জা সঙ্গে সঙ্গে বলে উঠলো, কি বললে তুমি? ঈশান আগের ন্যায় দাঁতে দাঁত চেপে বলল, আগে দরজা খোল বলছি। আয়জা দরজা খুলে দিয়ে সামনে দাঁড়ালো। ঈশান ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। আয়জা বলে উঠলো, এ কি, দরজা বন্ধ করলে কেন? এমনি আয়জা দরজা খুলিনি, এর উপরই আবার প্রশ্ন করে বসছে, যা ঈশানের রাগের চরম পর্যায়ে পৌঁছে দিয়েছে। ঈশান আয়জার দিকে এগিয়ে যেতে যেতে বলল, কখন থেকে দরজা ধাক্কাচ্ছি শুনতে পাসনি? আর তুই আমাকে প্রশ্ন করছিস কেন? আমার ইচ্ছে হয়েছে তাই দরজা লাগিয়ে দিয়েছি, তোর কোনো সমস্যা? আয়জা ঈশানের দিকে এগোতে এগোতে বলল, হ্যাঁ আমার সমস্যা আছে। ঈশান এখন আয়জার দিকে এগোতে এগোতে বলল, কি সমস্যা বল। আয়জা পিছোতে পিছোতে বিছানায় গিয়ে ঠেকে যেতেই পড়ে যেতে নিবে, ঠিক অমনি ঈশানের শার্ট খামচে ধরল। সাথে সাথে ঈশান আয়জাকে নিয়ে বিছানায় পড়ে গেল। আয়জা ঈশানের নিচ থেকে সরার জন্য ছটফট শুরু করে দেয়। সরো তো ভাইয়া, উঠতে দাও। ঈশান আয়জার হাত দুটো শক্ত করে ধরে বলল, না সরবো না, এভাবেই থাকবো, দেখি কি করিস।
আমাকে তুই এতক্ষণ বাহিরে দাঁড় করিয়ে রেখেছিলি, ভেবেছিস এত সহজেই ছেড়ে দেব? আইজা তখন বলে উঠল, আমি তোমাকে ইচ্ছে করে দাঁড় করিয়ে রাখিনি, এটা তোমার শাস্তি ছিল। ঈশান মনে মনে যা ভাবছিল তাই হলো। আগেই ভেবে রেখেছিল আইজা ঈশিতার বিষয়টা নিয়ে রাগ করে থাকবে, আর এখন এইটাই শাস্তি। ঈশান না বোঝার ভান করে বলে উঠল, কিসের জন্য শাস্তি দিচ্ছ? আমি তো কোনো ভুল করিনি। করিস? কি আমার মনে পড়ছে না, একটু মনে করিয়ে দাও তো। আইজা অভিমান রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, কি মনে করিয়ে দিব? তুমি তখন আমার কথা বাড়িতে আসলে না, আর যখন ঈশিতা বলল অমনি ডিং ডিং করে চলে গেলে। আমি ভালোভাবে বললাম যে বাড়িতে ঢুকে রেস্ট নিতে, তুমি তা শুনলে না। তোমার ভালোর জন্যই বলছিলাম, কিন্তু তুমি শুনেনি। আর ওইদিকে ঈশিতা যে একবারই বলল, তুমি সাথে সাথে চলে গেলে, একবার আমার কথা স্মরণও করলে না। আমার কথা যদি শুনতে, তাহলে ঈশিতার সঙ্গে এত পরিশ্রম করতে রিং খুঁজতে হতো না। ঈশান আইজার কথা শুনে মনে মনে বেশ খুশি হলো। যাক, আইজা অন্তত আস্তে আস্তে সব বুঝতে শুরু করছে, এখন আর ঈশানের চিন্তা নেই। কিন্তু না, একদিন আইজা নিজের ভেতরে থাকা সবগুলো কথা বলবেই। আইজা কথাগুলো বলতে অনবরত নড়াচড়া করতেই যাচ্ছে। ঈশান আইজাকে শান্ত করে বলে উঠল, আইজা একটা কথা শুনবি? কি? ঈশান মুখ বাঁকিয়ে হাসি টেনে বলে উঠল, তোকে একটা চুমু খাই।